ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ উইথ ক্যামাম। তো প্রিভিয়াস ক্লাসে আমি প্রিপোজিশনের উপর একটা ভিডিও দিয়েছি। তো বাকি যেগুলো আছে আজকে সেটা সলভ করাবো। তো দেখো, ফার্স্টে আসি যে অ্যারাউন্ড, অ্যালং, থ্রু অ্যান্ড অ্যাক্রস এই চারটে প্রিপোজিশন কি হিসাবে ইউজ হয়। তো এই যে চারটে যে প্রিপোজিশন, এটা সবসময় মনে রাখবে এটা পজিশন চেঞ্জের জন্য ইউজ হয়। অর্থাৎ একটা ব্যক্তি বা বস্তু একটা পজিশন থেকে যখন আর একটা পজিশনে যাচ্ছে এরকম বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই চারটে প্রিপোজিশন ইউজ হয়। কিন্তু এবার কথা হচ্ছে কোথায় কোন প্রিপোজিশনটা বসে। তো ফার্স্টে দেখো, অ্যারাউন্ড। অ্যারাউন্ড কথাটার মধ্যেই কিন্তু রাউন্ড কথাটা আছে, তাই না? অর্থাৎ বৃত্তাকারে বা গোল হয়ে। অর্থাৎ অ্যারাউন্ড বলতে সেই সব জায়গায় বসবে যেখানে বোঝাবে কিছু গোল হয়ে ঘুরছে বা কিছু গোল হয়ে যাচ্ছে। তো যেমন ধরো, সাপোজ তুমি কোনো পার্কে ঘুরতে গেছো, তো সেখানে একটা লেক আছে বা একটা ছোট পুকুর আছে, পন্ড আছে। তো সেই চারপাশ দিয়ে একটা রাস্তা আছে পন্ড বা লেকটার চারপাশ দিয়ে। তো তুমি যখন হাঁটছো ওই পুকুরটার চারপাশের ওই রাস্তাটা দিয়ে, তখন তুমি কি বলবে? এটা নিশ্চয়ই বলবে আই ওয়াক ড্যাশ দ্য পন্ড বা লেক ইন দ্য পার্ক। মানে কি, ওই ড্যাশটাই কি হবে? আই ওয়াক অ্যারাউন্ড পন্ড অর দ্য লেক ইন দ্য পার্ক, তাই তো? তাহলে দেখি আমি এটা লিখে কেমন বোঝো। আই ওয়াক ড্যাশ দ্য পন্ড অর লেক ইন দ্য পার্ক। আমি পার্কের ওই পুকুরটার চারপাশে কি করছি? হাঁটছি। তখন এই ক্ষেত্রে যেহেতু একটা পুকুর বা লেক কি শেপের হয়? একটা নিশ্চয়ই সার্কেল বা ওভাল শেপের হয়, লম্বা সেইভাবে হয় না। তো লেক পুকুর যেহেতু সার্কেল বা ওভাল শেপের হয় এবং তার পাশ দিয়ে যদি হাঁটো তুমি, তাহলে কিন্তু সবসময় কি বসাবে? অ্যারাউন্ড বসাতে হবে। ঠিক আছে? তার মানে কি বৃত্তাকারে হাঁটছো বা গোল করে হাঁটছো। আবার ধরো বলা হলো মুন। মুন কি হচ্ছে? আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে। তো আমাদের পৃথিবীর যে কক্ষপথে ঘুরছে সেটা কি গোল হয়ে ঘুরছে? তাহলে এই ক্ষেত্রেও কি হবে? যেমন হবে দ্য মুন ড্যাশ, সরি, গোজ ড্যাশ দ্য আর্থ। তাহলে পৃথিবীর চারপাশে যখন মুন ঘোরে সেই ক্ষেত্রে কি ইউজ হবে? সেখানেও কিন্তু অ্যারাউন্ড ইউজ হবে। কারণ তার যে কক্ষপথ, সেই কক্ষপথের আকৃতিটা কিন্তু সবসময় কেমন হবে? বৃত্তাকার। তাহলে এটুকু বোঝা গেল যে অ্যারাউন্ডটা ঠিক কোন সেন্সে হচ্ছে? যখন তুমি কোনো কিছু ঘুরে আসছো, গোল হয়ে ঘুরছো, বা কোনো বস্তু যখন গোল হয়ে কিছুর পাশে ঘুরছে, তখন কিন্তু কি হয়ে যাবে? সেটা অ্যারাউন্ড হয়ে যাবে। এরপর চলে এসো অ্যালং। অ্যালং মানে ধরো কিছু আছে রাস্তা বা কোনো জায়গায় তুমি সোজা বরাবর হেঁটে যাচ্ছ। কোনো একটা লম্বা রাস্তা দিয়ে তুমি সোজা হেঁটে যাচ্ছ, বা কোনো রিভার আছে মনে করো। বললাম আই ওয়াক ড্যাশ দ্য রিভার। এবার বলো যে একটা রিভার আছে, নদী আছে, সেই নদীতে হাঁটছো। নদীর মধ্যে তো কেউ হাঁটবে না, নদীর মধ্যে তো সাঁতার কাটে। তো হাঁটা বোঝালে কি হবে? নদীর পাশে নিশ্চয়ই কোনো রাস্তা আছে বা পথ আছে, সেটা দিয়ে হাঁটছো। তখন কি হবে? অ্যালং। কেন তার মানে অ্যালং হচ্ছে? যে কোনো কিছু সোজা বরাবর যখন হেঁটে যাবে, কোনো কিছু ধার বরাবর সোজা হেঁটে যাবে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র কি হবে? অ্যালং হবে। অর্থাৎ সোজা বরাবর হেঁটে যাওয়া মানে পাশ দিয়ে সোজা হেঁটে যাওয়া, সেই ক্ষেত্রে হয়ে যাবে কি? অ্যালং। তাহলে অ্যালং আর অ্যারাউন্ড নিয়ে আশা করি ক্লিয়ার হলো। এরপর দেখো যেটা আছে থ্রু এবং অ্যাক্রস। এটা অনেকটা একই রকম লাগে, এই জন্য গুলিয়ে যায় অনেকের। তো থ্রুটা আমাদের বুঝতে হবে, সেটা মানে হচ্ছে কিছুর মধ্যে দিয়ে। থ্রু বলতে কেমন? সেটা হবে এনক্লোজড, মানে ঢাকা থাকবে কিছু, অথবা ফিল করা থাকবে কোনো স্পেস। সেটা সাপোজ আমি কোনো ফরেস্টের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, সেখানে আমি হেঁটে যাচ্ছি। তো ফরেস্টের মধ্যে দিয়ে যখন হাঁটবো ওই রাস্তাটা দিয়ে, তখন একটু মনে করবে যে ফরেস্টের গাছগুলো কিন্তু এই রাস্তার পাশ দিয়ে থাকে, তাই না? গাছের যে কাণ্ড, গাছের যে অংশটা কিন্তু দুই সাইড দিয়ে আটকানো থাকে। তার মানে কি ওটা কিন্তু এনক্লোজড হলো, ওপেন না কিন্তু। আবার মনে করো কোন একটা ট্রেন, ট্রেন যাচ্ছে, চলতে চলতে হঠাৎ করে একটা টানেল পড়লো। টানেল বলতে যে সুড়ঙ্গ টাইপের হয় রাস্তার মধ্যে। তো টানেলের মধ্যে যেটুকু যাবে সেটুকু কেমন হবে? ওপর বা সাইড দিয়ে কিন্তু একটা ক্লোজ করা থাকে। তো সেইভাবে দেখো, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দ্য ট্রেন গোজ ড্যাশ দ্য টানেল। তারপর বললাম দ্য র্যাট
goes dash the pipe. পাইপটা কেমন হয়? পাইপটা নিশ্চয়ই এরকম একটা গোল থাকবে, তাই না? এরকম একটা গোল অংশ থাকবে। তো এটার মধ্যে দিয়ে যখন যাবে সেটা কি একটা আটকানো অংশ থাকবে। বা ধরো কোনো একটা ট্রেন যাচ্ছিল, ট্রেনের রাস্তা চলতে চলতে কি হলো, হঠাৎ করে একটা টানেল পড়লো। এই যে টানেল অংশটা পড়লো, সরি, এই যে টানেলের মধ্যে দিয়ে রাস্তাটা গেল, এই অংশটা কি, এই দুপাশ তো আটকানো আছে, তাই না? পুরোটাই কিন্তু আটকানো আছে। তো এই যে এনক্লোজড করা আছে, সেই ক্ষেত্রে বোঝাতে কি হবে, থ্রু, অর্থাৎ কিছুর মধ্যে ঢাকা থাকবে, তার মধ্যে দিয়ে যখন যাবে, এপাশ থেকে ওপাশে চলে যাবে, সেক্ষেত্রে থ্রু হবে। তাহলে এইগুলো কি হবে ফিল আপ, যে দ্য ট্রেন গোজ থ্রু। কেন থ্রু সেটা বোঝা গেল তো, যে টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য থ্রু। টানেলটার মধ্যে দিয়ে যখন এপাশ থেকে ওপাশে বেরিয়ে যাবে, এই যে ঢাকা অংশটা ছিল, সেই জন্য থ্রু হয়ে গেল। আবার র্যাকটা যখন এই পাইপটার মধ্যে দিয়ে যাবে, এই যে এই অংশটা যেহেতু এটা ইনক্লোজ করা আছে, সেই জন্য এই ক্ষেত্রে কি হয়ে যাবে, থ্রু হয়ে যাবে। এরপর চলে এসো অ্যাক্রস। অ্যাক্রসটা কি, ঠিক অনেকটা এর মতো হলেও কিছুটা তফাৎ আছে। যেমন এটাতেও এপাশ থেকে ওপাশ যাবে, কিন্তু যে অংশ দিয়ে যাবে, যে অংশটুকুর মধ্যে দিয়ে যাবে, সেটা ওপেন থাকবে। এটাতে যেমন যে অংশটুকুর মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা ক্লোজ করা ছিল, ঢাকা ছিল, সেটা দু সাইড দিয়ে হোক বা পুরোটা হোক, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, পুরোটা ওপেন থাকবে, একটা ফ্ল্যাট স্পেসে যাবে, অর্থাৎ ফ্ল্যাট সমতল দিয়ে যাবে, আশেপাশে কোনো ঢাকা থাকবে না, ওপরেও কিছু ঢাকা থাকবে না। যেমন আমি যদি বলি, হি সুইমস ড্যাশ দ্য রিভার, আই ওয়াক ড্যাশ দ্য রোড। খেয়াল করো একটু, যখন কেউ নদীতে সাঁতার কাটছে, সে নদীতে সাঁতার কাটছে, তো যখন নদীতে সাঁতার কাটে, তখন কি এক জায়গায় তো সাঁতার কাটে না, সাঁতার কেটে নিশ্চয়ই তার পজিশন চেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবং যখন নদীতে সাঁতারটা কাটছে, তখন কিন্তু কোনো ঢাকা, কোনো ইনক্লোজ কোনো পজিশন থাকে না, কেমন থাকে, ওপেন একটা সারফেস থাকে, তাই তো? সেই ওপেন সারফেসে যেহেতু সে সাঁতার কাটছে, তাই কিন্তু এখানে সুইম অ্যাক্রস হয়ে যাবে। বোঝা গেল? এবং আমি যখন রোড দিয়ে হাঁটছি, রোডটা কি একটা ফ্ল্যাট, এবং সেটা কিন্তু ওপেন সারফেস, তো সেই ক্ষেত্রেও কি হবে, আর যখন হাঁটে মানুষ, তখন কিন্তু তার পজিশন চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তখন কি হয়ে যাবে, অ্যাক্রস। তাহলে অ্যাক্রস আর থ্রুর মধ্যে যে একটা পার্থক্য আছে, একটা সাধারণ পার্থক্য আছে, সেই পার্থক্যটা বোঝা গেল, যে থ্রু এবং অ্যাক্রস দুটো পজিশন যদিও চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তবুও কি হচ্ছে, অ্যাক্রসটা হচ্ছে কি একটা ওপেন সারফেসের মধ্যে দিয়ে যাচ্ছে, খোলাখুলি জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, আর থ্রুটা কি একটা ঢাকা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো একটা ঢাকা স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, তো এবার দেখো ওভার আর অ্যাভো, দুটোই কিন্তু পজিশনটা কেমন ওপরে থাকবে, কিন্তু ওভার যেটা, সেটা হচ্ছে কি একটা মুভিং পজিশন থাকবে উপরে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করবে, মুভ করবে। আর অ্যাভবটা কি ওপরে স্টিল থাকবে। তো এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে, দেখো যদি বলি, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। পাখিটা কি করে, পাখি যখন ওড়ে ওপরে, তখন কি হয়, সে কিন্তু স্থির থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এবং সেটা ওপর দিয়ে চলে যায়। তো এই ক্ষেত্রে যখন ওপরে একটা কিছু জিনিস, মনে করো ওপরে একটা কিছু জিনিস এইভাবে মুভ করে চলে যাচ্ছে, নড়াচড়া করে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি হবে, ওভার। ঠিক আছে, তারপরে যদি বলি প্লেন, প্লেনটাও সেম। তা প্লেন কি হচ্ছে, প্লেনটা কিও কিন্তু ওপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? প্লেনের ক্ষেত্রেও তাহলে ওভার হবে। আবার যদি বলি ফ্যান, ফ্যানটা কি হয়, মুভিং করছে ওপরে, তো সেক্ষেত্রেও কিন্তু ওভার ইউজ হবে। আর একটা দেখো ক্ষেত্রে হয় ওভার, সেটা হচ্ছে কি এজ, স্পিড বা হাইট, এগুলো যখন মোর দ্যান বোঝাবে। ধরো একটা কোনো এজ আছে, সেটার থেকে তোমাকে বেশি বোঝানো হচ্ছে, যেমন যদি বলি হি ইজ ড্যাশ 30 ইয়ার্স ওল্ড, সে হচ্ছে কি 30 বছরে, বলেছি কি মোর দ্যান বোঝাতে। তাহলে 30 বছরের ওপরে যখন বোঝাবে, মোর দ্যান মানে কি বেশি বোঝানোর জন্য, তাহলে সে ইজ ওভার
30 ইয়ার্স ওল্ড, এই ক্ষেত্রে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু আবার যদি তুমি করতে হি ইজ ড্যাশ 30 ইয়ার্স ওল্ড, এই কথাটাকে যদি তুমি ইউজ করো অ্যাবাউট, সেটাও কিন্তু কারেক্ট। কিন্তু কথাটা হচ্ছে তুমি কোন সেন্সে ইউজ করছো। দেখা গেল আগে এমন কোন সেন্টেন্স আছে যেটা তোমার এমন সেন্স দেবে যে তার বয়সটা 30-এর ওপরে হতে হবে। যেমন তার আগে থাকলো রাম ইজ স্মলার দেন শ্যাম, ঠিক আছে, রাম হচ্ছে শ্যামের থেকে ছোট। সেই ক্ষেত্রে আবার বলে দিল যে রামের বয়স কিন্তু 30, ঠিক আছে, তাহলে শ্যামকে কি হতে হবে, শ্যাম হচ্ছে হি, তাকে কি হতে হবে, 30-এর উপরে পার হতে হবে। সেই সেন্সের ক্ষেত্রে হলে এই জন্যই আমি বলেছি যে মোর দেন বোঝাতে হবে, যে এসটা আছে তার থেকে বেশি বোঝানোর জন্য কিন্তু ওভার। আর যদি তুমি এমনি নর্মাল একটা সেন্টেন্স শুধু এটা থাকে হি ইজ ড্যাশ 30 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রে তুমি অ্যাবাউট বসাতে পারো, কোনো অসুবিধা নেই, ওভারও বসাতে পারো, যে সে প্রায় 30 বছরেও ঠিক, আবার যদি বলো সে 30 বছরের ওপরে, সেটাও কারেক্ট। তো অর্থাৎ সেন্স অনুসারে আগে পরে সেন্টেন্সের কি সেন্স দিচ্ছে সেই অনুসারে ওভারটা হবে। এবং যদি এমন সেন্স আসে কোনো সময় যে মোর দ্যান, বেশি বোঝানোর ক্ষেত্রে, তাহলে এটা হবে। বা যদি বলা হয় এমন কোনো সেন্স দেয় হি ইজ ড্যাশ 6 ফিট ইন হাইট, সে হচ্ছে হাইটের ক্ষেত্রে 6 ফিটের থেকেও কি ওভার, তার মানে কি এই যে বড় বোঝানোর জন্য, মোর দ্যান বোঝানোর জন্য কিন্তু তখন ওভার ইউজ করতে হবে। তাহলে এটুকু ক্লিয়ার হলো। এরপর দেখো অ্যাভব। অ্যাভব বলতে হায়ার পজিশনে থাকবে, কিন্তু অনেক উপরে থাকবে, কিন্তু নট মুভিং, মুভিং করবে না। অর্থাৎ সান কি হয়, সূর্য আমাদের সবসময় কি মাথার উপরে থাকে, তার মানে কি, তাহলে যদি লিখি দ্য সান ইজ শাইনিং, সূর্য কিরণ দিচ্ছে কোথায়, ড্যাশ মাই হেড, আমার মাথার কোথায় কিরণ দিচ্ছে, ওপরে, তাহলে অ্যাভব করতে হবে, ঠিক আছে, অ্যাভব, কারণ সূর্য কিন্তু স্থির আছে। এরপর আরেকটা ক্ষেত্রে অ্যাভবের ইউজ হয়, সেটা হচ্ছে কি নাম্বারস অ্যান্ড মেজারমেন্ট। নাম্বারস অ্যান্ড মেজারমেন্ট বলতে দেখো যদি বলা হয় কোন একটা মেজারমেন্ট আসে, যেমন যদি বলি হিজ আইকিউ ইজ ড্যাশ অ্যাভারেজ, মানে অ্যাভারেজ হচ্ছে কি যেটা সাধারণ, যেটা গড়, সে গড়ের থেকে তার আইকিউটা কি তুমি বলতে হবে, তাহলে হয় অ্যাভাব লিখতে হবে, না হলে বিলো। বিলো মানে যেমন নিচে বোঝায়, বিলো অ্যাভারেজ। কিন্তু তোমাকে দেখা গেল সেন্সটা এমন দিল যে তোমাকে মেজারমেন্ট ইউজ করতে বলেছে, মেজারমেন্ট হিসাবে সেখানে তোমাকে আইকিউটা বেশি রাখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আবার ওভার হবে না, কি হয়ে যাবে, অ্যাভাব হয়ে যাবে। আর যদি নিচে বোঝানোর ক্ষেত্রে হতো তাহলে কিন্তু বিলো লিখতে হতো। বোঝা গেল, যে যদি তোমাকে বেশি বোঝায় তাহলে ওভার দেওয়া যাবে না, কি দিতে হবে, অ্যাভাব দিতে হবে, কারণ এটা মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাভাব ইউজ হয়। আর যদি নিচে বোঝায় এই আইকিউটা অ্যাভারেজের নিচে, তাহলে আবার বিলো ইউজ করতে হতো। তাহলে এরপর যদি আর একটা এক্সাম্পল দিই, যে দ্য টেম্পারেচার ইজ ড্যাশ 0 ডিগ্রি, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রির কি নিচে না উপরে। তো যদি ওপরে বোঝাও তাহলেও কিন্তু ওভার বোঝানো যাবে না, কারণ এটা কিন্তু মেজারমেন্টের নিয়মের ক্ষেত্রে, তাহলে কি হবে, অ্যাবভ 0 ডিগ্রি, অর্থাৎ টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রির ওপরে। আর যদি নিচে বোঝাতে হয় তাহলে আবার বিলো ইউজ হবে। তো এটা হচ্ছে ব্যাপার, যে ওভারটা কখন হচ্ছে, মেন কথা এইটা ইম্পর্টেন্ট, যে ওভারটা কখন হচ্ছে যখন মুভিং, কোনো কিছু উপরে মুভ করে চলে যাচ্ছে এবং সেটা উপরে থাকতে হবে, এবং যখন মুভিং পজিশন থাকবে না, স্টিল পজিশনে থাকবে এবং সেটা উপরে থাকবে, সেক্ষেত্রে কি হবে, অ্যাভব হবে। এই অ্যাভব এবং ওভার দুটোর মানে যেহেতু ওপরে বোঝাচ্ছে, তোমাদের আগেও আর একটা করিয়েছি, ওপরে বলতে আর একটাও হয়, কি ছিল সেটা, অন, অনের ইউজ। অন যেমন আমি বলেছিলাম স্পেশাল ডে বা স্পেসিফিক কোনো ডে বোঝাচ্ছে, সেক্ষেত্রে অন হচ্ছে, তাই না, তেমনি আর একটা ক্ষেত্রেও অন হয়, সেটা কি কোনো জিনিস আছে, মনে করো একটা বক্সের ওপর দেখা গেল একটা বল আছে, তো সেটা কি হবে, সেটা একদম ওপরে থাকবে, লেগে থাকা বোঝাতে। যেমন কি ওভারটা অনেক ওপরে কিন্তু মুভিং, আর অ্যাভবটা অনেক ওপরে কিন্তু স্টিল। কিন্তু অনটা হচ্ছে কি ওপরেই থাকবে কিন্তু কিছুর সঙ্গে টাচিং হয়ে থাকবে, অর্থাৎ কি টাচ করে থাকবে, ওপরে কিন্তু টাচ করে থাকবে। এরপর দেখো টু এবং টু ওয়ার্ডস, এই দুটোই অনেকটা একই টাইপের আসে, সেই জন্য আমি একসাথে রেখেছি।
তো টু বলতে কিন্তু স্পেসিফিক ডেস্টিনেশন, মানে স্পেসিফিক মানে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে ওখানেই যাচ্ছি। যদি বলি আই গো টু স্কুল, অথবা বললাম মার্কেট, আমি তার মানে কোথায় যাচ্ছি আমি নির্দিষ্ট করে কিন্তু বলছি যে আমি ওই জায়গাটাতেই যাচ্ছি, স্কুলে যাচ্ছি বা মার্কেটে যাচ্ছি। তো এরকম যখন কোনো সিচুয়েশন আসবে সেন্টেন্সে যে স্পেসিফিক কোনো জায়গা উল্লেখ করে দিচ্ছে এবং এখানে একটা ড্যাশ থাকছে যে মার্কেটে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, তখন কিন্তু এই ড্যাশে অবশ্যই টু বসাবে, কারণ স্পেসিফিক করে বলে দিচ্ছে। তাহলে এটা বোঝা গেল। এরপর হচ্ছে দেখো ইনফিনিটিভ। ইনফিনিটিভে আমরা কি জানি যে ইনফিনিটিভ মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তো আর একটা ভার্বকে যখন জুড়তে হয় তখন কি করতে হয়, ইনফিনিটিভ একটা টু ইউজ করতে হয়। অর্থাৎ আই ওয়ান্ট, ঠিক আছে, এখানে কি সাবজেক্ট, এটা হচ্ছে ওয়ান্ট একটা ভার্ব হলো। এবার আমাকে আর একটা ভার্ব যোগ করতে হবে, তার জন্য কি করব, প্লে। প্লে একটা ভার্ব। তো আমি কিন্তু পাশাপাশি লিখতে পারবো না যে আই ওয়ান্ট প্লে, কি করব, আই ওয়ান্ট টু প্লে। তো এরকম যখন সিচুয়েশন আসবে যে দুটো ভার্ব আছে এবং মাঝে একটা গ্যাপ আছে, সেখানে একটা কিছু প্রিপোজিশন দিতে হবে, তাহলে অবশ্যই সেই প্রিপোজিশনটা হবে টু, কারণ এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। অর্থাৎ আরেকটা ভার্বকে, অর্থাৎ আরেকটা ভি1 ভার্বকে যখন তুমি সেন্টেন্সে যোগ করবে, অলরেডি একটা যেহেতু ভার্ব আছে, তখন টু ইনফিনিটিভ দিয়ে যোগ করতে হবে। তো আরেকটা ব্যবহার কি, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে আমরা বুঝি কোনো কিছুর প্রতি লাভ, রিগার্ডস, রেসপেক্ট, এই যে যে ব্যাপারগুলো, আমার তাকে ভালো লাগছে, আমি তাকে রেসপেক্ট করি, যেমন আমরা বলি না আই রেসপেক্ট টু ইউ বা আই লাভ টু ইউ, এই যে যে ব্যাপারগুলো, রিগার্ডস টু ইউর সিস্টার মানে বা রেসপেক্ট টু ইউর সিস্টার, এই যে যে ব্যাপারগুলো, অর্থাৎ কাউকে তুমি রেসপেক্ট জানাচ্ছ তাহলে টু দিচ্ছ, রিগার্ডস শ্রদ্ধা বা স্নেহ জানাচ্ছ তাহলে তুমি টু দিচ্ছ, কারোর প্রতি লাভ দিচ্ছ তাহলেও টু ইউজ করছো। তাহলে অর্থাৎ অ্যাটাচমেন্ট যে ব্যাপারগুলো থাকে, রেসপেক্ট টু, রিগার্ডস টু, লাভ টু, এই ক্ষেত্রে কিন্তু কি হবে, টু প্রিপোজিশনটা ইউজ হবে। এরপর চলে এসো টাইম লিমিট। টাইম লিমিট মানে কি, একটা লিমিটেড টাইমের উল্লেখ থাকবে। যেমন যদি বললো দ্য শপ ইজ ক্লোজড, বন্ধ হয়ে যায় দোকানটা, ফ্রম 7টা টু 8 PM, 7 AM টু 8 PM। তাহলে দেখো দোকানটা কি হচ্ছে, দোকানটা কিন্তু বন্ধ হচ্ছে কখন, 7টা থেকে 8টার মধ্যে। তার মানে কি, এই দেখো একটা লিমিটেড টাইম বলে দিচ্ছে যে এইটার মধ্যেই বন্ধ হয়ে যাবে, তখন কি অবশ্যই কি করতে হবে, তখন দেখো এই যে শূন্যস্থানটা, শূন্যস্থানটায় অবশ্যই টু বসাতে হবে, যে কি দোকানটা কিন্তু একটা লিমিটেড টাইমের মধ্যে, টাইম লিমিট করে দিচ্ছে বা কোনো কিছু লিমিট করে দিচ্ছে, এটার মধ্যেই হতে হবে, তখন কিন্তু টু করতে হবে। এরপর চলে এসো টু ওয়ার্ডস। এই টু ওয়ার্ডসটা নিয়ে অনেকের আবার কনফিউশন আছে যে টু ওয়ার্ড একটা ইউজ হয়, আমরা দেখি কোথাও আবার টু ওয়ার্ডস দেখি, তাই না, যে কোনটা, টু ওয়ার্ডটা হচ্ছে একটা আমেরিকান ওয়ার্ড আর টু ওয়ার্ডসটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, দুটোই ঠিক। তো যেটা আমরা আমাদের যে ইন্ডিয়ান যে ইংলিশ, সেটা কিন্তু ব্রিটিশটাকে ফলো করা হয়, তো টু ওয়ার্ডসটা একটু বেশি ইউজ করা হয় গ্রামাটিক্যালে, আর টু ওয়ার্ডটা কিন্তু মডার্ন ইংলিশে ইউজ হচ্ছে, আমেরিকান ইংলিশটা। তো বোথ আর কারেক্ট। এবার দেখো টু ওয়ার্ডসটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে ডাইরেকশন। টু যেমন ছিল স্পেসিফিক ডেস্টিনেশন, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক কিছু নাই। এই আই গো টু স্কুল কথাটাকে যদি আমি এইভাবে লিখি, আই গো টুয়ার্ডস স্কুল, তার মানে কিন্তু আমার বোঝাচ্ছে আমি স্কুলে যাচ্ছি না, কি বোঝাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ একটা ডিরেকশন বোঝাচ্ছে যে স্কুলের দিকটা কি যাচ্ছি, ওই রাস্তা বা ওর কাছাকাছি কোথাও যাচ্ছি, স্পেসিফিক কিন্তু আমি বলছি না এটার দ্বারা যে আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ স্কুলের দিকে যাচ্ছি। সেটা আমি স্কুলেও যেতে পারি, স্কুলের পাশের মাঠেও যেতে পারি, বা স্কুলের পাশে কোনো জায়গাতেও যেতে পারি। তারপরে দেখো কি মুভমেন্ট। তো মুভমেন্ট কি, কোনো একটা কিছু যাচ্ছে, গতি নিয়ে যাচ্ছে। যদি বলা হয় দ্য সাইক্লোন ইজ কামিং ড্যাশ ওয়েস্ট বেঙ্গল,
সাইক্লোনটা অর্থাৎ ঘূর্ণিঝড়টা আসছে কোথায় আসছে? ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ক্ষেত্রে কি হবে, কোন একটা সাইক্লোন কিন্তু ওইভাবে আসে না, একটা তার নির্দিষ্ট মুভমেন্ট থাকে। তো কোন দিকে আসছে বোঝায়, কোথায় আসছে না, কোন দিকে আসছে। তার মানে কি হবে? টু ওয়ার্ডস হবে। কেন? কারণ এর একটা মুভমেন্ট আছে সাইক্লোনের, এবং সে আসছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, তার বেগ নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে দ্য সাইক্লোন ইজ মুভিং টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের দিকে আসছে। কারণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গাটায় আসছে। ওয়েস্ট বেঙ্গল একটা বড় জায়গা, একটা স্টেট, তো সেখানে কোন জায়গাটায় এসে পড়ছে সেটা তো সাইক্লোনের কোনো ঠিক নেই, কারণ সে এক একটা সময় এক এক রকম মুভিং চেঞ্জ করে, কিন্তু এই দিকেই আসছে আর কি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? টুয়ার্ডস। তাহলে টু আর টুয়ার্ডস এর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল যে এই যে ফার্স্ট পয়েন্টটা আর এই যে এটার ফার্স্ট পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু স্পেসিফিক কোনো জায়গা নির্দেশ করে দেবে, নাম উল্লেখ করে দেবে যে ওখানেই যাচ্ছি, এবং টুয়ার্ডস হলে কিন্তু ওই দিকে যাচ্ছি, অর্থাৎ স্পেসিফিক নয়, ওই দিকটাতে কোথাও যাচ্ছি। তো ওকে, তো আজকের ক্লাসটা প্রিপোজিশনের এই পর্যন্তই। তো আশা করি তোমাদের এই প্রিপোজিশনের যেগুলো আমি দিয়েছি খুবই কাজে লাগবে, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।